আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনামগুলো। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণ হিসেবে নকশার ত্রুটি মনে করছেন বিশেষজ্ঞরা। স্থায়ী সমাধানে উন্নত প্যাড বিয়ারিং ব্যবহারের পরামর্শ। আওয়ামী ফ্যাসিস্টদের দোষর সাংবাদিকরা যাতে মিডিয়ায় থাকতে না পারে বললেন তথ্য উপদেষ্টা। কোনো সাংবাদিক ক্ষমা চায়নি মন্তব্য। প্রবাসীদের পাসপোর্ট ফি কমাতে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন শিগগিরই গেট চালু। এবং ফজলুল হক স্মৃতি পুরস্কারে ভূষিত নির্মাতা রায়হান রাফি ও চলচ্চিত্র সাংবাদিক আলিমুজ্জামান আগামীর পদক্ষেপে অনুপ্রেরণা যোগাবে বলে আশা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। মেট্রো রেলের পিলার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণকে নকশাগত ত্রুটি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যোগাযোগ বিশেষজ্ঞ এবং বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান বললেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্বাধীন নিরাপত্তা অডিট করা প্রয়োজন। স্থায়ী সমাধানের জন্য ভায়াডাক্টের কার্ভগুলোতে উন্নত প্রযুক্তির পড বিয়ারিং ব্যবহারের পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। বিশ্বে মেট্রো রেলের ইতিহাসে বিয়ারিং প্যাড খুলে পড়ার দ্বিতীয় নজির বাংলাদেশে। এর আগে 1986 সালে ভিয়েতনামে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। তবে 2024 সালের 18 সেপ্টেম্বরের পর এক বছরের মাথায় বাংলাদেশে দ্বিতীয়বার বিয়ারিং প্যাড খুলে পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে, যা বিরল। গত বছর ফার্মগেট স্টেশনের পাশে 430 নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার পর রোববার 433 নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। বিশেষ ধরনের রাবার বা ইলাস্টোমেরিক পদার্থ দিয়ে তৈরি বিয়ারিং প্যাড বড় সেতু, উড়াল সড়ক বা মেট্রো রেলের মতো স্থাপনার স্থিতিশীলতার জন্য ব্যবহার করা হয়। জাপানের কমপ্লায়েন্স ব্যবহার করে নির্মিত এই ব্যবস্থায় বিয়ারিং প্যাড নিচে পড়ে প্রাণহানির মতো ঘটনা উদ্বেগজনক এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আশু পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। যখন ঘটনা বারবার ঘটতে থাকে এবং সমস্যাটা একেবারেই সিমিলার, বুঝতে হবে যে এটা নকশাগত ত্রুটি আছে। জাপান নকশা করেছে বলে এটা আমরা হজম করে নিব, বিষয়টা কিন্তু তা না। এই করিডোরে কিছু প্রকৌশলী চ্যালেঞ্জ আছে। এটা একেবারে সোজা কোনো করিডোর না, বেশ কিছু জায়গায় এসকার্ভ বসে আছে। আমি দেখছি যে এখানে নকশাগত একটা ত্রুটি আছে। এই ত্রুটিটা আসলে অ্যাড্রেস করা জরুরি এবং এটা খুব যে কঠিন হবে তা না, কারণ আমাদের সামনে টেকনোলজি আছে। ইচ্ছা করলেই আপনি জ্যাকিং করে ভায়াডাক্টটা কিছুটা উপরে তুলে রাবার প্যাডের চারপাশে গ্রুভিং করে নাট বোল্ট দিয়ে যদি এটাকে ধরে রাখা হয় তাহলে কিন্তু এটা সরবে না। রক্ষণাবেক্ষণ ও নিয়মিত তদারকির পাশাপাশি পিলার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বিয়ারিং প্যাড আটকে রাখার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। নিশ্চয়ই মনে আছে 2020 সালে কিছু রাবার প্যাড বুয়েটে টেস্ট করার পর এটা কিন্তু বাতিল করা হয়েছিল। এই জায়গায় আসলে আমি মনে করি আমাদের একটা দুর্বলতা হয়ে গেছে। আমাদের ট্রেডিশনাল যে রেলগুলি আছে সেখানেও আসলে এই ধরনের ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাড ব্যবহার করা হয় না। এখন যেটা ব্যবহার করা হয় পড বিয়ারিং। তো পড বিয়ারিং আমরা রেলে ব্যবহার করছি, সেখানে মেট্রো রেলে যারা নকশা করেছে তারা পড বিয়ারিং না দিয়ে কেন রাবার প্যাড দিল, এই প্রশ্নটাও কিন্তু সামনে চলে আসবে। এই কারণে আমি বলছি যে পড বিয়ারিং এটা ওই যে ভায়াডাক্ট এবং পিয়ারের মাঝখানে যে বসে আছে নড়াচড়া করার কোনো সুযোগ নাই এবং ওইভাবেই ওটা নকশা করা হয়। বিয়ারিং প্যাড পুরনো প্রযুক্তি উল্লেখ করে দেশের ভবিষ্যৎ মেট্রোগুলোতে অধিক চাপ সহনশীল উন্নত প্রযুক্তির পড বিয়ারিং ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ হবে আজ। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ইসি সচিব এই তথ্য জানান। প্রতীক ও রাজনৈতিক দল নিবন্ধন সহ চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা এই সপ্তাহে শেষ করা হবে বলে উল্লেখ করেন তিনি।
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ ফ্যাসিস্টের দোসর সাংবাদিক যারা এখনো বিভিন্ন মিডিয়া হাউসে রয়েছেন তারা যেন থাকতে না পারেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দল তাদের অতীত কর্মকাণ্ডের জন্য বারবার ক্ষমা চাইছে, কিন্তু কোনো সাংবাদিক কোনো ধরনের ক্ষমা চায়নি। ওবায়দুল রশিদের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্সে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। বক্তব্য এবং প্রশ্নোত্তর পর্বে তিনি সাংবাদিকদের জন্য 2 দিনের ছুটির আহ্বান জানিয়ে বলেন, সকল মিডিয়া হাউসের সাংবাদিকদের জন্য নবম গ্রেড থেকে বেতন কাঠামো ঠিক করতে চান তিনি। সাংবাদিকদেরও তো কিছু দায়িত্ব আছে, যে অপসাংবাদিকদের বিরুদ্ধে যাতে তারা সোচ্চার হন এবং তারা যাতে এই যারা অপসাংবাদিকতা করে ফ্যাসিস্টের দোষর ছিল তাদেরকে যাতে এই হাউসগুলোতে যাতে কোনোভাবে তারা না থাকে। একটা রাজনৈতিক দল ক্ষমা চাচ্ছে বারবার, কিন্তু আপনারা এই সাংবাদিকদের থেকে গত 15 বছরে ভূমিকার জন্য একটা ক্ষমা প্রার্থনা আমাকে দেখেন। ওই সময়ের ভায়োলেন্স আমরা ঠিক করছি যে আমরা ভায়োলেন্স করতে দিব, কিন্তু খুব বেশি লাভ হইল, বরং যারা ভায়োলেন্স করবে আজকে যদি সুযোগ পায় আজকে আমাদেরকে মেরে ফেলবে, তারা ঘুরে বেড়াচ্ছে সাংবাদিক পরিচয়। রাজনৈতিক দলগুলোর সংঘাত বিষয়ে তথ্য উপদেষ্টা যে বক্তব্য দিয়েছিলেন তার বিশদ ব্যাখ্যা দেন এই অনুষ্ঠানে। আমি বলছি যে বাংলাদেশে যেই ধরনের ক্রাইসিসগুলো ডেভেলপ করতেছে, প্রধান উপদেষ্টা থাকার কারণে, আস্থার কারণে জুলাই সনদ অন্তর্ভুক্ত এটার মধ্যে রাজনৈতিক দলগুলো সংঘাতে জড়াচ্ছেন, কিন্তু যখন উনি চলে যাবেন এই সংঘাত যেই ক্ষেত্রগুলো তৈরি হয়েছে পরবর্তী সরকার এসে এটা আসলে মোকাবেলা করতে পারবে কিনা, এই সংঘাতের সাথে ধর্মীয় যেই চেতনা বা আবেদন এটা যদি যুক্ত হয় তাহলে এটা কোন জায়গায় গিয়ে ঠিক, কারণ এটা মাজার নিয়ে একটা আলোচনা চলতেছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের পাসপোর্ট খরচ কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এই তথ্য জানিয়ে বলেন, যত দ্রুত সম্ভব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে ই-গেট চালু করা হবে। চকর মালিথার রিপোর্ট। দেশে ইলেকট্রনিক বা ই পাসপোর্ট দেওয়া শুরু হয় 2020 সালের 21শে জানুয়ারি। এর পরপরই পাসপোর্ট অধিদপ্তর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে জার্মানির তৈরি ই-গেট মেশিন চালু করা হয়, কিন্তু 5 বছরেও বিমানবন্দরের সবার জন্য ই-গেট মেশিন সেবা আলোর মুখ দেখেনি। শনিবার এ বিষয়ে খোঁজ নিতে বিমানবন্দরে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। যে আমরা যে ইলেকট্রনিক গেট এটা কত তাড়াতাড়ি আমরা এখানে চালু করতে পারি এই ব্যাপারে আলোচনা করা। সে সময় প্রবাসীদের পাসপোর্টের খরচ কমানোর বিষয়ে কথা বলেন উপদেষ্টা। আমাদের যে যারা রেমিটেন্স যোদ্ধা তারা কিন্তু সব সময় পদে পদে তাদের কষ্ট হয়, এই জন্য তাদের বিদেশে যেন পাসপোর্ট যারা ওখান থেকে নেয় তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয়, ওটারে কিভাবে কমায় আনা যায়, এই রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কিভাবে কমানো যায় এই ব্যাপারেও আমরা আলোচনা করা। দেশের রেমিটেন্স যোদ্ধাদের বিমানবন্দরের সুযোগ সুবিধা বাড়াতে সরকারের এসব উদ্যোগ সফল হলে উপকৃত হবেন প্রায় 2 কোটি প্রবাসী। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। জনপ্রিয় নির্মাতা রায়হান রফি ও চলচ্চিত্র সাংবাদিক আলিমুজ্জামান পেলেন 22তম ফজলুল হক স্মৃতি পুরস্কার। তাদের পুরস্কার তুলে দেন ফজলুল হকের পরিবারের সদস্য সহ দেশ বরেণ্য ব্যক্তিরা। আলোচকরা বলেছেন, দেশের চলচ্চিত্র সাংবাদিকতা ও চলচ্চিত্র নির্মাণে কীর্তিমান ব্যক্তিত্ব ফজলুল হকের সৃষ্টিশীল সংগ্রামী জীবন অনুকরণীয়। সম্মানজনক এই স্বীকৃতি আগামী পদক্ষেপে অনুপ্রেরণা যোগাবে বলে মন্তব্য করেছেন পুরস্কার প্রাপ্তরা। লায়লা নওশিন জানাচ্ছেন। দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমার সম্পাদক ও প্রথম শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্টের পরিচালক ফজলুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রবর্তন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। চলচ্চিত্র পরিচালনা ও চলচ্চিত্র বিষয়ক সাংবাদিকতায় 2004 সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে ফজলুল হক স্মৃতি কমিটি। দেশের চলচ্চিত্র অঙ্গনের মর্যাদাপূর্ণ এই পুরস্কারের 22তম আসর চ্যানেল আই স্টুডিওতে। আলোচনা পর্বে বরেণ্য এই ব্যক্তিত্বের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন দেশ বরেণ্য ব্যক্তিত্বরা। যিনি আমাদের চলচ্চিত্রের অগ্রদূত ছিলেন, আর আমরা তারই পথপ্রদর্শক হিসেবে কাজ করে যাচ্ছি। তা আশা করব যে আগামীতে
উনি জাতীয় পুরস্কার 21শে পদক কিংবা স্বাধীনতা পদক পাবেন। এক অগ্রগামী স্বপ্ন সারথি, অগ্রগামী সৈনিকের নাম ফজলুল হক। যতদিন এদেশের চলচ্চিত্র অঙ্গন থাকবে, চলচ্চিত্র সাংবাদিকতা থাকবে, ততদিন ফজলুল হক সমুজ্জ্বল থাকবেন। সেই সময় তিনি যে চলচ্চিত্র, যে মানুষ, যে গঠন, যে সমস্ত করে দিয়ে গেছেন, সেটা তার জন্য আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ থাকব। স্বাধীনতা পুরস্কার, 21শে পদক, এই ধরনের পুরস্কারগুলোতে যেন তাকে অন্তর্ভুক্ত করা হয়। সেই মানুষটির কর্মের ধারাটাকে কিভাবে আসলে আমরা রাখতে পারি আমাদের সঙ্গে। 1950 সালে তিনি সিনেমার পত্রিকা করার কথা চিন্তা করেছেন, যেটা আমরা এখন কল্পনা করতে পারি না। ঘোষণা আসে রাষ্ট্রীয় উদ্যোগে দেশের সব শিল্পকলা একাডেমিতে ফজলুল হকের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনেরও। আমি মনে করি শুধু ঢাকায় দেখিয়ে লাভ নেই, সারা বাংলাদেশে এটা দেখানো দরকার। প্রতিটা শিল্পকলা একাডেমিতে আমি যে প্রজেক্ট নিয়েছি, সেই প্রজেক্টের প্রথম দিকেই আমি এই ফজলুল হকের সেই ডকুমেন্টারি সব জায়গায় দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চ্যানেল আই শুরু করুক, যারা বিস্মৃতির অতল তলে হারিয়ে যাচ্ছেন তাদের নিয়ে একটা নবযাত্রা। আগামীর মানুষ জানতে পারুক যে উজ্জ্বলতম অধ্যায় আমাদের পিছনে কি ছিল। তিনি 20 বছরে একটা সিনেমা নামের একটা শব্দের সে স্বপ্ন দেখেছে আর কি। তার মানে এই যে আমরা বলছি অগ্রপথিক, তার মানে আমরা বলছি যে ইতিহাসের একটা বিশেষ ব্যক্তিত্ব। এই জায়গাটা আমি খুঁজে পেয়েছি। এবছর চলচ্চিত্র পরিচালনায় পুরস্কারে ভূষিত হলেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি আর চলচ্চিত্র সাংবাদিকতায় সাংবাদিক আলিমুজ্জামান। যে পুরস্কারটি আমি পেয়েছি সেজন্য আমি নিজেকে ধন্য মনে করছি, গর্বিত মনে করছি। এত অল্প সময়ে এই পুরস্কারটা আসলে এতটুকু যোগ্য কিনা আমি জানি না, আমি কতটুকু ভালো ছবি বানাতে পারি, বাট আমি চেষ্টা করছি ভালো ছবি বানানোর জন্য। সৃষ্টিশীল, কর্মমুখর ও স্মরণীয় এক জীবনের পাশাপাশি পারিবারিক ফজলুল হকের অনন্য জীবনের কথা তুলে ধরেন পরিবারের সদস্য সহ বিশিষ্টজনেরা। মানুষটার মধ্যে এত গুণ ছিল, মানে শুধু কিন্তু প্রফেশনাল লাইফে না, তার কিন্তু ব্যক্তিগত জীবনেও কিন্তু উনি কিন্তু একটা অন্য মানুষ ছিলেন। এই যে ওই অন্য মানুষটাকে আজকে স্মরণ করছি একটি কারণে, কারণ আমাদের কিন্তু সেটাই দরকার, কে কী অবদান রেখে গেল এই সমাজে আমাদের জন্য এবং আমাদের পরিবারের জন্য, সেটাই মুখ্য এবং সেটাই কিন্তু আমরা স্মৃতিচারণ করি এবং তাকে ধরে রাখি, এবং এই ধরে রাখাটা যেন আমরা ভবিষ্যতে আরও বেশি করি এবং ফজলুল হককে, তার স্মৃতিকে আমরা যেন জাগ্রত রাখি। আমরা বাবা অনেক প্রজেক্টে কাজ করেছেন, জীবনে সফলতা পেয়েছেন বেশি, অসফলও হয়েছেন কিছু জিনিসে, কিন্তু তারপরেও আমার বাবা যা চাইতেন আমার মনে সেসব অনেক কিছু ধরে রাখতে পেরেছেন আমার বড় ভাই ফজলুর সাগর। উনি যা করতে পারেননি, খাবার দাবারটা সাগর ভাই এত বছর ধরে টিকিয়ে রেখেছেন। আমি নিজে রান্নার জগতে গিয়েছি, আমার ভাই আরেকজন আর্কিটেক্ট ছোট ভাই, সে দেশের জন্য এখন কাজ করছে, গরিবদের জন্য কাজ করছে একটা সংস্থার মাধ্যমে। আমার মনে আমাদের এই পরিবারের সবাই মিলে আমার বাবা যেসব স্বপ্ন দেখতেন সেই স্বপ্নগুলো হয়তো সফল করার চেষ্টা করছি। 2004 সাল থেকে এ পর্যন্ত 44 জন চলচ্চিত্র পরিচালক ও সাংবাদিক পেয়েছেন সম্মানজনক এই পুরস্কার। আয়োজনে প্রদর্শন করা হয় শহীদুল হক সাচ্চু পরিচালিত ফজলুল হক স্মরণে নির্মিত প্রামাণ্যচিত্র সম্মুখযাত্রী ফজলুল হক। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ফজলুল হকের 65তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে দেশ ও দেশের বাইরেও। কলকাতায় তার কবর জিয়ারত করা হয়, অস্ট্রেলিয়ার সিডনিতে হয় স্মরণ অনুষ্ঠান। চ্যানেল আই ও 71 টিভি সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে তাকে স্মরণ করা হয়। রিপোর্ট করছেন রোকসানা আমিন। বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ফজলুল হক 35তম মৃত্যুবার্ষিকীতে কলকাতায় তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আত্মার শান্তি কামনায় করা হয় দোয়া। অস্ট্রেলিয়ার সিডনিতে ফজলুল হক রিসার্চ সেন্টার আয়োজিত আলোচনা সভায় তাঁর জীবনী পাঠ সহ তাঁকে নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শিত হয়। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অফ বাংলাদেশ ক্লাব অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জনাব ফজলুল হকের মৃত্যুবার্ষিকী স্মরণে যে ডকুমেন্টারি প্রদর্শনী, দোয়া, আলোচনা সভার আয়োজন হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন ফজলুল হক, যিনি দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমা প্রকাশ করেন। ফজলুল হক স্মরণে 71 টিভির জার্নালে তাঁর বিষয়ে তুলে ধরেন গবেষক ও বিনোদন সাংবাদিক আব্দুল্লাহ জিয়াদ। উনি 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
শিক্ষকতা শুরু করলেন, খণ্ডকালীন শিক্ষক শুরু করলেন, কিন্তু সেই শিক্ষকতা ছেড়ে উনি চলচ্চিত্র সাংবাদিকতায় আসলেন। অর্থাৎ শিক্ষকতা ছেড়ে চলচ্চিত্র সাংবাদিকতা এসে এখানে উনি একটা হ্যাবক সৃষ্টি করে ফেললেন। রুকসানা আমিন, চ্যানেল আই। আফগানিস্তান সীমান্তে ৫ পাকিস্তানি সেনা ও ২৫ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। সশস্ত্র যোদ্ধারা পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তবর্তী কুররাম এবং উত্তর ওয়াজিরিস্তান জেলার কাছে সীমান্ত অতিক্রম করছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই মাসের শুরুতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর সংঘাতের পুনরাবৃত্তি রোধ করতে উভয় দেশের কর্মকর্তারা বৈঠক করছে। ২০২১ সালে তালেবানরা ক্ষমতায় আসার পর সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের সীমান্ত সংঘাত বৃদ্ধি পেয়েছে। দেশজুড়ে মোট সহিংসতার ৯৬%-এরও বেশি এই দুটি প্রদেশেই ঘটেছে। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। কানাডার চিলিওয়াক শহরের ভেডার নদীতে প্রাণ হারালেন বাংলাদেশি কানাডিয়ান বিজ্ঞানী ডক্টর সাদাত রবিন। শনিবার সকালে মাছ ধরার সময় প্রবল স্রোতে ভেসে যান তিনি। চিলিওয়াক ফায়ার ডিপার্টমেন্ট ও সার্চ অ্যান্ড রেস্কিউ টিমের দীর্ঘ অভিযানের পর তার মরদেহ উদ্ধার করা হয়। গবেষণায় একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ডক্টর রবিন ছিলেন প্রবাসীর এক উজ্জ্বল মুখ। তার মৃত্যুতে কানাডার বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। কানাডার টরন্টোতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। দি ডন অন ড্যানফোর্থ মিলনায়তনে ইনসাইটসের আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহমেদ হোসেন। রবি ঠাকুরের গদ্য পাঠ করেন মুনিমা শারমিন। আয়োজকরা জানান, বাংলাদেশি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ধরে রাখতে এবং বিদেশের মাটিতে রবি ঠাকুরের গানের চর্চা করতেই তাদের এই আয়োজন। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে পুকুর পাড়ে মাচায় ঝিঙে চাষ করে সফল হয়েছেন কৃষক ইমান আলী। আম সংগ্রহের ভাঙ্গা ক্যারেটে মাটি ভরাট করে রোপণ করেন ঝিঙে বীজ। তার এই চাষ পদ্ধতি এখন এলাকায় অনুকরণীয় হয়ে উঠেছে। মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তফার রিপোর্ট। মেহেরপুর সদর উপজেলার কোলাগ্রামের চাষি ইমান আলী নানা ধরনের চাষাবাদের মধ্যে এবার মাচায় ঝিঙে চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। কোলাবিলের পাশে নিজের পুকুর পাড় যখন ডুবে যায়, তখন তিনি বাগানে আম সংগ্রহের ভাঙা ক্যারেটে মাটি ভরে ঝিঙে রোপণ করেন। একদিন পর পর কাটতাম, আপনার 3 মণ 3.5 মণ করে উঠতো। তখন বাজার ছিল ভালোই, 48, 55, 50। এখন একটু বাজার কমে গেছে, ওজনও কমে গেছে, তাও 2 মণ 2.5 মণ করে ওঠে। 2 দিন পর পর কাটতে হয়। এভাবে ঝিঙে চাষ করায় অনেকেই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও এখন তার এই চাষ পদ্ধতি অনেকেই অনুকরণ করছেন। আমার পাশের জমিতে নাগানো আছে, এখন আল্লাহ যদি করায় আমরা সামনের বছর থেকে করবো বিলের ভোগে এই চাষটা। এই চাষি 6 কাঠা ভুঁই 70,000 মাল বেঁচেছে। এই চাষ দেখি আমরা সামনের বছর আল্লাহ পাক বাঁচাই করবো। খালের ওপর দিয়ে বাঁধ দিয়ে চেষ্টা করবো যে ঝিঙি, উজদি, এইসব করল্লা, এইসব আবাদগুলো করার চেষ্টা করবো। ওনার দেখে আমরা শিখেছি। ঝিঙের ভালো ফলন নিশ্চিত করতে কৃষকদের নানান পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কখন কোন ধরনের কীটনাশক দিতে হবে সেগুলো আমাদের পরামর্শ নিয়ে তারা কীটনাশক দিচ্ছে, এবং এবার তারা যা ফলন পেয়েছে আশেপাশে সকল কৃষকরা এটা দেখে অনুপ্রাণিত হচ্ছে এবং আগামীতে তারা সিদ্ধান্ত নিয়েছে এই বিলের প্রায় জায়গায় আবাদ করবে। তার সাফল্যে অন্যান্য চাষিরাও এখন এই পদ্ধতি অনুসরণ করে ঝিঙে চাষে আগ্রহী হচ্ছেন। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ছোট ফেনী নদীর তীব্র ভাঙনে কোম্পানিগঞ্জ, দাঙ্গনভুয়া ও সোনাগাজী উপজেলার ভূপ্রকৃতি বদলে যাচ্ছে। বিলীন হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল ও মসজিদ। হুমকিতে ৪১,০০০ হেক্টর ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কার্যকর উদ্যোগের অভাবে সংকট দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ফেনী সংবাদদাতার তথ্য ভিডিওচিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট।
মুছাপুর রেগুলেটর ও সোনাগাজীর কাজিরহাট রেগুলেটর ভেঙে যাওয়ার পর থেকেই উত্তাল ছোট ফেনী নদী এবং কালিদাস পাহালিয়া নদী। একদিকে সাগরের লোনাপানিতে ফসলহানি, অন্যদিকে ভাঙনে কঠিনতর হচ্ছে নদী তীরবর্তী বাসিন্দাদের জীবনযুদ্ধ। নদীতে বিলীন হয়েছে অন্তত ২০ গ্রামের ১৩ কিলোমিটার এলাকার শত শত ঘরবাড়ি ও বিস্তীর্ণ এলাকার আবাদি জমি। সেগুলো এই 2 দিনে ভেঙে গেছে। দেখেন প্রতিদিন এইভাবে ভাঙন বাড়তেই আছে। বিল্ডিং ঘর গেছে, একটা টিনের ঘর গেছে, এখন আবারও বিল্ডিং দিছে। আর বাইরে টাইরে লই আর আল্লাহর ওয়াস্তে দান করি ঘর করে দিছে। এখন আমি কই যাবো। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে প্রকল্প নেওয়া হলেও কাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ স্থানীয়দের। তাদের বিটাটা যদি হারায় যায়, তারা যে কোথাও যায় যে আবার ঘরবাড়ি করবে, তাদের ওই ক্ষমতা তাদের নাই। কাজের গতিটা বাড়াইলে এখানে যে জোয়ারের পানি আসে, আমাদের যে ভাঙনটা সৃষ্টি হয়েছে, এই ভাঙন থেকে আমরা রক্ষা পাইতাম। টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ নানামুখী কর্মপরিকল্পনা পানি উন্নয়ন বোর্ডের। বি স্ট্রং একটা প্রজেক্ট পাস হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড। এই প্রজেক্টটার কাজ শুরু হলে আমরা এর অন্তর্ভুক্ত জায়গাগুলোতে স্থায়ী প্রোটেকশন দিতে পারবো। পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে বাঁকা নদী সোজাকরণ সহ বেঁচে থাকার অবলম্বন রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগের দাবি ভাঙন কবলিতদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। আটা ময়দাসূচির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণ হিসেবে নকশার ত্রুটি মনে করছেন বিশেষজ্ঞরা। স্থায়ী সমাধানে উন্নত পড বিয়ারিং ব্যবহারের পরামর্শ। আওয়ামী ফ্যাসিস্টদের দোসর সাংবাদিকরা যাতে মিডিয়া থাকতে না পারে বললেন তথ্য উপদেষ্টা। কোনো সাংবাদিক ক্ষমা চায়নি মন্তব্য। প্রবাসীদের পাসপোর্ট ফি কমাতে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের শিগগিরই ই-গেট চালু। এবং ফজলুল হক স্মৃতি পুরস্কারে ভূষিত নির্মাতা রায়হান রাফি ও চলচ্চিত্র সাংবাদিক আলিমুজ্জামান আগামীর পদক্ষেপে অনুপ্রেরণা যোগাবে বলে আশা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।